আজকে আমরা ভেসপার তত্ত্ব নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এর পূর্ণ নাম যেটা ভিএসইপিইপিআর, এর পূর্ণ রূপ যেটা এটা হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। অনেক বইতে এটা ভেসপার্ট আকারেও লেখা থাকে, ভিএসই পিআরটি তত্ত্বটার থিওরি টি দিয়ে অনেকে লেখে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে এটা থাকে। তবে বেশিরভাগ বইতে এটা ভিএসই পিআর এভাবেই লেখা আছে। বাংলায় যদি করি তাহলে এটা হচ্ছে যে যোজ্যতা স্তরে ইলেকট্রন সমূহের পারস্পরিক বিকর্ষণের তত্ত্ব, এভাবে কথাটা বলা যেতে পারে। এই তত্ত্বের সাহায্যে আমরা বিভিন্ন সমযোজী যৌগের অণুর আকৃতি ব্যাখ্যা করতে পারি। আমরা অলরেডি জানি যে কোনো সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল সংকলন যদি sp3 ধরনের হয় তাহলে তার আকৃতি হওয়ার কথা চতুস্তলকীয়, কিন্তু সবসময় তা হয় না। যেমন পানির অণুর ক্ষেত্রে পানির অণুর আকৃতি চতুস্তলকীয় না এবং তার বন্ধন কোণ 109°28' হয় না। এই না হওয়ার কারণগুলো আসলে ভিএসইপিআর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা এখানে সেই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। এই তত্ত্বে প্রথমতই বলা হচ্ছে যে যোজ্যতা স্তরের ইলেকট্রন সমূহের বিকর্ষণের গল্প, অর্থাৎ এখানে আমরা যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেইগুলোর মধ্যে যে বিকর্ষণ হয় সেইটা নিয়েই কথা বলবো। যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু ইলেকট্রন, যোজ্যতা স্তরের ইলেকট্রন, যেগুলো বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করে এবং বন্ধন জোড় তৈরি করে, তারা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন আমরা ডেকে থাকি, বা বিপি বলে আমরা সংক্ষেপে সেটাকে লিখে থাকি। আরও কিছু ইলেকট্রন যোজ্যতা স্তরে থাকে যেগুলো বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করে না এবং তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই ইলেকট্রনগুলোকে আমরা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন বলে ডেকে থাকি। যোজ্যতা স্তরে লোন পেয়ার ইলেকট্রন যেমন থাকে, বন্ড পেয়ার ইলেকট্রনও থাকে। ইলেকট্রন সেটা লোন পেয়ার হোক অথবা বন্ড পেয়ার হোক, সেটা ইলেকট্রনই এবং তার চার্জ ইলেকট্রনের চার্জের সমানই থাকে। 1.6 × 10⁻19, এই 19 কুলম্ব, এই হচ্ছে তার চার্জের পরিমাণ এবং চার্জের প্রকৃতি নেগেটিভ। বন্ড পেয়ার ইলেকট্রনেরও চার্জ যা, লোন পেয়ার ইলেকট্রনেরও চার্জ তাই। সুতরাং যেহেতু লোন পেয়ার এবং বন্ড পেয়ার দুই ধরনের ইলেকট্রনই আসলে নেগেটিভলি চার্জড, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হওয়ার কথা। এবং যোজ্যতা স্তরে লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে যেমন বিকর্ষণ হয়, লোন পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ হয়, এমনকি বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যেও বিকর্ষণ হয়। এই বিকর্ষণের পরিমাণ কখন বেশি কখন কম? আমরা বলি যোজ্যতা স্তরে যে লোন পেয়ার ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে বিকর্ষণের পরিমাণ সব থেকে বেশি। আমি এখানে দেখাচ্ছি, দেখো, লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি হয়। আমি বিকর্ষণ কথাটা এখানে লিখি নাই। আবারও বলছি, লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ সব থেকে বেশি হয়। আমি লেকচারের সামনের দিকগুলোতে লোন পেয়ার, বন্ড পেয়ার এভাবে কথাগুলো বলবো। লোন পেয়ার মানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন এবং বন্ড পেয়ার মানে বন্ধন জোড় ইলেকট্রন, এই কথা দুইটা মনে রাখতে হবে। আমি আবারও এই কথাটা রিপিট করছি। যোজ্যতা স্তরে লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ হয় সেটা হয় সব থেকে বেশি। এর থেকে একটু কম বিকর্ষণ হয় লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে। সব থেকে কম বিকর্ষণ হয় বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে। আমরা এখানে একটা ক্রম হিসেবে এটাকে দেখিয়েছি। এই জিনিসটা আসলে মনে রাখা খুবই জরুরি। লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ সব থেকে বেশি হয়, তার থেকে একটু কম বিকর্ষণ হয় লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে, তার থেকে আরও কম বিকর্ষণ হয় বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে। এই বিকর্ষণের কারণেই সমযোজী অণুর আকৃতি বিকৃত হয়ে পড়ে, যেটা আমরা সামনের দিকে দেখতে পাবো। তত্ত্বটার মূল কথা আসলে এইটুকুই। বইয়ে কোথাওই ভিএসইপিআর তত্ত্বের ডিটেল কোনো কিছু লেখা নেই বা বিস্তারিত তেমন কিছু লেখা নাই। এই তত্ত্বটা কখনো এভাবে লিখতেও আসে না, তবে বোঝার জন্য এই তত্ত্ব জানা দরকার। আমরা আরেকটু সামনে যখন যাব তখন বিভিন্ন অণুর আকৃতি যখন আমরা ব্যাখ্যা করতে যাব তখন এটা আমাদের জানার আরও প্রয়োজন হবে। এটা জানা না থাকলে আকৃতি ব্যাখ্যা করতে আমাদের কিছু কষ্ট হবে। আমার মনে হয় তোমাদের মাথার ভিতরে ব্যাপারটা ঢুকছে। আমরা এবার একটু সামনের দিকে আগাচ্ছি।
আমরা অলরেডি অরবিটাল হাইব্রিডাইজেশন করেছি এবং সেখানে আমরা দেখেছি যে sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন যখন হয় তখন বন্ধন কোণ হয় 109°28'। যখন sp2 অরবিটাল হাইব্রিডাইজেশন হয় তখন সেখানে বন্ধন কোণ হয়ে দাঁড়ায় 120°-র মতো, এবং যখন sp অরবিটাল হাইব্রিডাইজেশন হয় সেখানে বন্ধন কোণ হয়ে দাঁড়ায় 180°-র মতন। এই বন্ধন কোণ সবসময় এরকম থাকে না, কারণ ওই বন্ধন কোণগুলো যোজ্যতা স্তরের বন্ধন জোড় এবং নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে কম বেশি হতে পারে। কিভাবে কম বেশি হয় সেটি আমরা এখন দেখাচ্ছি। বন্ধন কোণের যখন পরিবর্তন হয় তখন অণুর আকৃতিও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যখন একটা সমযোজী অণুর বন্ধন কোণ 109°28' থাকে তখন অণুটার আকৃতি হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। কিন্তু যদি এমন হয় যে বন্ধন কোণ 109°28' না থেকে সেটা 107°-তে নেমে আসে, তাহলে ওই অণুটা আর টেট্রাহেড্রাল অবস্থায় থাকে না বা চতুস্তলকীয় আকৃতিতে থাকে না, তখন তাকে দেখতে অনেকটা পিরামিডের মতন লাগে। আবার যদি বন্ধন কোণ আরও কমে 104.5°-তে নেমে আসে, তখন অণুর আকৃতিটা দেখতে অনেকটা ভি অক্ষরের মতো দেখায়, ইংরেজি ভি অক্ষরের মতো লাগে। সুতরাং বন্ধন কোণের উপরে অবশ্যই অণুর আকৃতি ডিপেন্ড করে। আর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, মনে করা যাক বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে সেখানে বন্ধন কোণ হয় 180°, এবং এই 180° বন্ধন কোণের কারণেই অণুর আকৃতিটা সরলরৈখিক হয়। যদি কোনো কারণে এই বন্ধন কোণটা 180° না হতো, তাহলে অবশ্যই অণুর আকৃতিটা সরলরৈখিক থাকতো না। সুতরাং আমরা মোটামুটি মনে হয় বোঝাতে পেরেছি যে অণুর আকৃতি আসলে নির্ধারিত হয় বন্ধন কোণের দ্বারা। বন্ধন কোণ যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে অণুর আকৃতিও চেঞ্জ হইতে শুরু করে। আমরা এখন এরকম কিছু দেখানোর চেষ্টা করতেছি। বন্ধন কোণের উপরে নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের কীরকম প্রভাব পড়ে। আমরা অলরেডি জানি যে লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি হয়, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ তা থেকে একটু কম হয়, সব থেকে কম বিকর্ষণ হয় বন্ড পেয়ার বিকর্ষণ। এখন আমরা একটা অণুর কথা চিন্তা করছি, এটা হচ্ছে অ্যামোনিয়া অণু। অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, এবং নাইট্রোজেনে sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন হয়। এই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি। আমরা এখানে একটা অ্যামোনিয়া অণু আঁকানোর চেষ্টা করেছি, এবং এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড আছে 3টা, এবং বন্ডের ইলেকট্রনগুলোকে আমি নীল কালার দিয়ে দেখিয়েছি। এগুলো হচ্ছে এই নীল কালারের এই যে ডটগুলো, এগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। এবং নাইট্রোজেনের ঘাড়ের উপরে দেখো দুইটা মোটা মোটা ফোঁটা দেওয়া আছে, এটা হচ্ছে নাইট্রোজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। নাইট্রোজেনের অরবিটাল হাইব্রিডাইজেশন sp3। সুতরাং এখানে বন্ধন কোণ অর্থাৎ হাইড্রোজেন বন্ধন কোণটা হওয়ার কথা ছিল 109°28', কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে হাইড্রোজেন এই বন্ধন কোণগুলো হয়ে দাঁড়ায় 107°-র মতো। এই জন্য অ্যামোনিয়া অণুর আকৃতি আর চতুস্তলকীয় না থেকে তা ত্রিকোণভূমি বিশিষ্ট পিরামিডের মতন হয়ে দাঁড়ায়। কেন এরকম হয়ে দাঁড়ায়? এর কারণ হচ্ছে ওই নাইট্রোজেন পরমাণুর ঘাড়ের উপরে ওই যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন ছিল, যেটাকে আমরা কালো রঙের দুটো ডট দিয়ে দেখিয়েছি। এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলো এই নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে, এখানের যে বন্ড পেয়ার ইলেকট্রন, তাকে বিকর্ষণ করতে শুরু করে। আমি এখানে ডট 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 দিয়ে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ দেখিয়েছি। অর্থাৎ আমি আবার বলছি, নাইট্রোজেন হাইড্রোজেনের এই যে বন্ড পেয়ার ইলেকট্রন, সেটা এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কর্তৃক বিকর্ষিত হতে শুরু করে, এবং বিকর্ষণের কারণে এই বন্ধন কোণটা আগে যেখানে 109°28' ছিল, ধরে নিই কোনো এক সময় 109°28' ছিল, কিন্তু এই বিকর্ষণের কারণে ঠেলা খেয়ে সেটা আর 109°28' থাকতে পারে না। সেটা কমে এসে 109°28' থেকে কমে এসে 107°-তে এসে দাঁড়ায়। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আপনি বুঝলেন কি করে 107°ই হবে? এটা তো 105° হইতে পারতো, 102° হইতে পারতো। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আমি এইটুকু বলতে পারি যে নাইট্রোজেনে লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এখানে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ শুরু হবে। তাই অ্যামোনিয়া অণুর বন্ধন কোণ অর্থাৎ হাইড্রোজেন বন্ধন কোণ আর 109°28' থাকবে না, তার থেকে কম হবে। কিন্তু কমে যে কততে দাঁড়াবে এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, এটা পরীক্ষা করে বের করতে হয়। হিসাব করেও বের করার একটা সিস্টেম আছে, আমরা এই লেভেলে আর সেটা বলছি না।
এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমি একটু আইডিয়া তোমাদের দিচ্ছি। এটা ডিপেন্ড করে ওই যে অণুটা, ওই যে যৌগ অণুটা তৈরি হয়েছে, ওই যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি এবং কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ারের নাম্বারের উপরে। এটা বের করা একটু তোমাদের জন্য জটিল হয়ে যাবে এবং তোমাদের সিলেবাসের ভিতরেও নাই, এটা আমি এখানে আলোচনা করব না। আমি আবার বলছি, অ্যামোনিয়া অণুর আকৃতি চতুস্তলকীয় থাকে না, যদিও নাইট্রোজেনের অরবিটাল হাইব্রিডাইজেশন sp3 ধরনের। এর কারণ হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ড পেয়ার ইলেকট্রনকে বিকর্ষণ করতে থাকে। এই লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের কারণে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 107 ডিগ্রিতে এসে দাঁড়ায়। এই কারণে অ্যামোনিয়া অণুর আকৃতি আর চতুস্তলকীয় থাকে না, বরং তা পিরামিড আকৃতিতে পরিণত হয়। একই রকম ঘটনা কিন্তু পানির অণুতেও ঘটে। পানির অণুতে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, পানির অণুর নাইট্রোজেন পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা 2টা। কীরকমভাবে 2টা মুক্তজোড় ইলেকট্রন থাকে বা 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই ব্যাপারগুলো আমরা অরবিটাল হাইব্রিডাইজেশনের ভিতরেও দেখিয়েছি। পানির অণুতে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কারণ অক্সিজেনের অরবিটাল হাইব্রিডাইজেশন sp3 ধরনের। কিন্তু তা সত্ত্বেও পানির অণুতে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কোণটা 109 ডিগ্রি 28 মিনিট থাকে না, বা অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হয় না। এর কারণ বন্ধন জোড় ইলেকট্রন এবং নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ। অক্সিজেনে এই যে লোন পেয়ার ইলেকট্রন আছে, একটু খেয়াল করো, এই লোন পেয়ার ইলেকট্রনগুলো অক্সিজেন হাইড্রোজেন বন্ডের বন্ড পেয়ার ইলেকট্রন। এখানে আমি বন্ড পেয়ার ইলেকট্রন দেখাই নাই। আমি আবার বলছি, অক্সিজেনের এই লোন পেয়ার ইলেকট্রন অক্সিজেন হাইড্রোজেন বন্ডের বন্ড পেয়ার ইলেকট্রনকে বিকর্ষণ করে, যার কারণে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এই অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিটের থেকে কমে 104.5 ডিগ্রিতে এসে দাঁড়ায়। এই কারণেই পানির অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে বরং তা ইংরেজি ভি অক্ষরের মতো হয়। তাহলে এই গেল বন্ধন কোণের উপরে নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের প্রভাব। সুতরাং আমরা এই কথা বুঝতে পারছি যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন একটা যৌগ অণুর আকৃতি পরিবর্তন করে দিতে পারে। একটা যৌগ অণুর আকৃতি কি শুধুমাত্র তার কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের মাধ্যমেই পরিবর্তিত হয় কি না, এই প্রশ্নটা উঠতে পারে। না, এটা আরও অনেক ব্যাপারের উপর ডিপেন্ড করে। আর কি কি ব্যাপারের উপর ডিপেন্ড করে? এটা তড়িৎ ঋণাত্মকতার উপরেও ডিপেন্ড করে। আমরা এখন বন্ধন কোণের উপর তড়িৎ ঋণাত্মকতার প্রভাব নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে একটা সমযোজী যৌগ যখন গঠিত হয়, তার একটা কেন্দ্রীয় পরমাণু থাকে যেটার অরবিটাল হাইব্রিডাইজেশন হয় এবং সব অন্যান্য পরমাণুর সঙ্গে সে বন্ধন তৈরি করে। যখন একটা সমযোজী অণুর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তখন ওই কেন্দ্রীয় পরমাণুটা বন্ড পেয়ার ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টেনে আনতে চায়, এবং যতই তার নিজের দিকে বন্ড পেয়ার ইলেকট্রনগুলো টেনে আনে, বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বাড়তে থাকে। সুতরাং আমরা ব্যাপারটাকে এরকমভাবে মনে রাখতে পারি যে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে, বন্ধন কোণ তত বাড়ে। কিভাবে বাড়ে আমরা একটু পরেই সেটা আবার দেখাবো। কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্যান্য পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে, বন্ধন কোণ তত কমতে থাকে। আমরা এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা সহজ হবে। যেমন অ্যামোনিয়া এবং ফসফিন, NH3 এবং PH3। অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি, অন্যদিকে ফসফিনের বন্ধন কোণ হচ্ছে 94 ডিগ্রি। দেখো, অ্যামোনিয়া এবং ফসফিন দুইটারই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যথাক্রমে নাইট্রোজেন এবং ফসফরাস। দুইটার কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন sp3 ধরনের। দুইটারই কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে 1 জোড়া। তাই যদি হয়, তাহলে অ্যামোনিয়া এবং ফসফিন এদের বন্ধন কোণের পার্থক্য এত বেশি কেন? একটা 107 ডিগ্রি এবং আর একটা 94 ডিগ্রি। এর অ্যান্সার পাওয়া যায় আসলে তড়িৎ ঋণাত্মকতার থেকে। আমরা একটু এদের স্ট্রাকচার আঁকানোর চেষ্টা করেছি নিচে, একটু খেয়াল করে দেখো। এখানে অ্যামোনিয়ার একটা স্ট্রাকচার আঁকানো হয়েছে এবং ফসফিনের একটা স্ট্রাকচার আঁকানো হয়েছে।
অ্যামোনিয়া এবং ফসফিন মোটামুটি দেখতে একই রকম, দুইটার কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে নাইট্রোজেন এবং ফসফরাস এবং তাদের অরবিটাল হাইব্রিডাইজেশনও sp3 ধরনের। কিন্তু সমস্যা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু অ্যামোনিয়াতে হচ্ছে নাইট্রোজেন এবং ফসফিনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধনের এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে বেশি হেলে থাকে। প্রশ্ন উঠতে পারে, স্যার ফসফরাস হাইড্রোজেন এই যে বন্ধনটা আছে, এই বন্ধনের বন্ড পেয়ার ইলেকট্রন কি ফসফরাসের দিকে হেলে থাকে না? হ্যাঁ, কিছুটা হলেও হেলে থাকে, তবে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডের বন্ড পেয়ার ইলেকট্রন নাইট্রোজেনের দিকে যতটা হেলে থাকে, ফসফরাস হাইড্রোজেন বন্ডের বন্ড পেয়ার ইলেকট্রন ফসফরাসের দিকে অতটা হেলে থাকে না, কারণ নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান ফসফরাস থেকে বেশি। যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই সবগুলো নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, এখানে তিনটে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড আছে, এই যে তিনটে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড আছে, এই তিনটা বন্ডের ইলেকট্রনই নাইট্রোজেনের দিকে খুব বেশি পরিমাণে হেলে থাকে। এবং যখনই এই তিনটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডের বন্ড পেয়ার ইলেকট্রন নাইট্রোজেনের দিকে হেলে যায়, তখন ওই বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বাড়তে থাকে, কারণ বন্ড পেয়ার ইলেকট্রনগুলো কাছাকাছি এসে দাঁড়ায়, এবং যখনই ইলেকট্রনগুলো কাছাকাছি এসে দাঁড়ায় তাদের মধ্যে বিকর্ষণ বাড়তে থাকে। কারণ কুলম্বের ফর্মুলা থেকে আমরা জানি চার্জের মধ্যে ডিস্টেন্স যদি কমতে থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ সেটা বাড়তে থাকে। তো ইলেকট্রনগুলো তো নেগেটিভলি চার্জড, তাদের মধ্যে তো আর আকর্ষণ হতে পারে না, তাদের মধ্যে বিকর্ষণই হয়। যখন এই রকমভাবে বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়, তখন তারা একটা আরেকটার থেকে দূরে সরে যেতে থাকে। তখন এই যে অ্যাঙ্গেল, অর্থাৎ হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন, এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলোর মান বাড়তে থাকে। সুতরাং কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে, বন্ড পেয়ার ইলেকট্রন তত কেন্দ্রীয় পরমাণুর দিকে হেলে থাকে, এবং ততই বন্ধন কোণের মানও বাড়তে থাকে। যদি আমি এখন এইটাকে একটু বিকর্ষণের দিক থেকে দেখাই, তাহলে অ্যামোনিয়া অণু এবং ফসফিন অণু, অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে বন্ড পেয়ার বিকর্ষণের মান ফসফিন অণুর বন্ড পেয়ার বিকর্ষণ মানের থেকে বেশি হয়। এই কারণেই অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণের মান বেড়ে টেড়ে দাঁড়ায় 107, এবং ফসফিনে সেটা এতটা বাড়তে পারে না, তাই সেটা 94 ডিগ্রিতে থেকে যায়। এই হচ্ছে ব্যাপার। এর উল্টা ঘটনাও কিন্তু ঘটতে পারে। এর উল্টা ঘটনা কীরকমভাবে ঘটতে পারে? যদি কেন্দ্রীয় পরমাণুর থেকে প্রান্তীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটিগুলো বেশি হতো, এখানে দেখানো হয়নি, বইয়ে দেয়া আছে, আমরা অ্যাসাইনমেন্টে বলে দেবো, তোমরা নিজেরা ট্রাই করবা। যদি প্রান্তীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতো, তাহলে এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলো প্রান্তীয় পরমাণুর দিকে বেশি হেলে পড়তো, অর্থাৎ তখন বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর মধ্যবর্তী ডিস্টেন্স বাড়তে থাকতো, এবং তখন বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর মধ্যবর্তী বিকর্ষণ কমতে থাকতো। সুতরাং তখন বন্ধন কোণ আরও ছোট হতে থাকতো। এই হচ্ছে বন্ধন কোণের উপর তড়িৎ ঋণাত্মকতার যে প্রভাব, সেইগুলো। এরপর আসা যাক যে একটা সমযোজী যৌগের যে কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন নির্ণয় কিভাবে করা যেতে পারে। আমরা গত দিনই আসলে দেখাইছিলাম যে জৈব যৌগের একটা কার্বন, সেই কার্বনের অরবিটাল হাইব্রিডাইজেশন কিভাবে শর্টকাটে বের করা যায়। জৈব যৌগের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইফেক্টিভ, খুব ভালো মতন কাজ করে। কিন্তু জৈব যৌগ ছাড়াও আরও অনেক অজৈব যৌগ আছে যেগুলোর মধ্যে সমযোজী বন্ধন আছে। সেই সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন বের করার জন্য একটা ফর্মুলা আছে, যেখানে আমরা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল বের করে থাকি। নাম্বার অফ হাইব্রিড অরবিটালকে আমরা এইচ সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল এইচ কখনো 2 হয়, তাহলে ওই কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন sp ধরনের, যদি 3 হয় তাহলে sp2 ধরনের, যদি 4 হয় তাহলে sp3 ধরনের হাইব্রিডাইজেশন। এরকমভাবে যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হয় 7, তাহলে সেটা d3sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন। এখানে দেখো আমি sp2 sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন ডিটেল আলোচনা করেছি, কিন্তু আমি dsp3 d2sp3 d3sp3 এই হাইব্রিডাইজেশনগুলো ডিটেল আলোচনা করি নাই। এই আলোচনাগুলো আসলে জটিল যৌগের ক্ষেত্রে ভালো বোঝা যায়, আমরা যখন ডি ব্লক রসায়ন পড়ব তখন এইগুলো আমাদের সামনে আসবে।
ডি ব্লক ছাড়াও কিছু কিছু যৌগের ক্ষেত্রে এরকম ঘটনা আমরা ঘটতে দেখতে পারি। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, যেমন আয়োডিন হেক্সাফ্লুরাইড, আইএফ, না আয়োডিন হেক্সাফ্লুরাইড না, আই সরি, এটা একটু ভুল বলা হয়ে গেছে, এটা হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লুরাইড, IF7, আয়োডিন হেপ্টাফ্লুরাইড, ইয়েস। আয়োডিন হেপ্টাফ্লুরাইডের ক্ষেত্রে আমরা এরকম D3sp3 অরবিটাল হাইব্রিডাইজেশন দেখতে পাই। এটাও বের করার টেকনিক আছে। এখন আসো যে একটা সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন বা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কীভাবে বের করা যেতে পারে। এর একটা ফর্মুলা হচ্ছে এরকম, H=12 ইন্টু যোজনী ইলেকট্রন। এখানে যোজনী ইলেকট্রন হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন। যখন ওই কেন্দ্রীয় পরমাণুটা নিঃসরিত অবস্থায় ছিল তখন তার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন ছিল সেইটা, প্লাস ওই কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে একযোজী যতগুলো পরমাণু যুক্ত হয়েছে সেইগুলো। দ্বিযোজী পরমাণু গোনার দরকার নাই, শুধু একযোজীগুলো গুনতে হবে। এর সাথে যোগ করতে হবে যদি ওই যৌগের বা ওই আয়নের, ওটা আয়নও হইতে পারে, যৌগের ক্ষেত্রে তো আর চার্জের কথা আসে না, আয়নের ক্ষেত্রে চার্জের কথা আসে, যদি সেটা একটা আয়ন হয় এবং আয়নটা যদি অ্যানায়ন হয় তার যে নেগেটিভ চার্জ আছে সেই চার্জটা যোগ করে দেবা। আবার যদি সেটা ক্যাটায়ন হয় বা ধনাত্মক চার্জে চার্জিত হয় তাহলে ওই ক্যাটায়নের যে চার্জ আছে সেটা বিয়োগ করে দেবো। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো আর একটু ক্লিয়ার হবে। এই হচ্ছে ফর্মুলা। আমরা এবার একটু দেখার চেষ্টা করছি। আমরা সবচেয়ে সহজ একটা এক্সাম্পল প্রথমে দেখাচ্ছি যে মিথেন। মিথেনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। কার্বনের অরবিটাল হাইব্রিডাইজেশন আমরা বের করতে চাচ্ছি। অরবিটাল হাইব্রিডাইজেশন বের করার জন্য আমরা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল আগে বের করছি। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়ালস টু হাফ ইন্টু কার্বন। তাহলে কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা? 4টা, তাই 4 দিয়েছি। কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত আছে। হাইড্রোজেন তো একযোজী পরমাণু, তাহলে যেহেতু 4টা একযোজী পরমাণু যুক্ত আছে তাই 4 যোগ করেছি। এবং CH4 এর কোনো চার্জ আছে? পজিটিভ চার্জ নাই, তার মানে এর ক্যাটায়নের, এটা যদি ক্যাটায়ন হিসেবে বিবেচনা করি তাহলে এর ক্যাটায়ন চার্জ 0। আসলে তো এটা ক্যাটায়নই না, তাই আমি ক্যাটায়নের চার্জটা বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ -0। এটা কি অ্যানায়ন? না, এর অ্যানায়ন হিসেবেও কোনো চার্জ নেই, তাহলে অ্যানায়নের চার্জটা যোগ করে দিয়েছি। স্যার অ্যানায়ন হিসেবে তো কোনো চার্জই নেই, 0 চার্জ আছে, তাহলে 0 যোগ করছি। সহজ কথা হচ্ছে এটা যদি ক্যাটায়ন হয় তাহলে ক্যাটায়নের চার্জটা বিয়োগ করে দিতে হবে, যদি অ্যানায়ন হয় অ্যানায়নের চার্জটা যোগ করে দিতে হবে। আর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলো দিতে হবে এবং কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে একযোজী যতগুলো পরমাণু যুক্ত আছে সেই সংখ্যা যোগ করে দিতে হবে। যোগটোগ করে যা হবে তারা 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। দিলে যা পাওয়া যাবে সেইটাই হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল। মিথেনের ক্ষেত্রে এই কার্বন পরমাণুর নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে 4, তাহলে মিথেনের অরবিটাল হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। একই রকমভাবে COCl2 কার্বনিল ক্লোরাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, সেখানে কার্বনের অরবিটাল হাইব্রিডাইজেশন কেমন হচ্ছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল H=12 ইন্টু কার্বন, যেহেতু তাহলে কার্বনের যোজ্যতা স্তরের ইলেকট্রন 4, এর সাথে যুক্ত আছে 2টা ক্লোরিন একযোজী পরমাণু, তাই 2 যোগ করছি। অক্সিজেনের কোনো হিসাব আমি করছি না কারণ অক্সিজেন একযোজী পরমাণু নয়, এর কোনো ধনাত্মক চার্জ নেই, কোনো ঋণাত্মক চার্জ নেই, তাহলে -0 + 0, তাহলে 4 আর 2 6, 2 দিয়ে ভাগ দিলে 3, তাহলে sp2। হ্যাঁ, তাহলে কার্বনিল ক্লোরাইড বা কার্বনিল ক্লোরাইড বা COCl2 এর কেন্দ্রীয় পরমাণু কার্বনের অরবিটাল হাইব্রিডাইজেশন sp2 ধরনের। এবার আমরা একটা ক্যাটায়ন দেখাচ্ছি, অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম আয়নের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে হাফ। এখানে 5 হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন, নাইট্রোজেনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত আছে তাই 4টা যোগ করেছি। ক্যাটায়ন এটা +1 চার্জ, তাহলে +1 চার্জ বাদ দিয়ে দিতে হবে, তাই -1 করেছি। এর কোনো নেগেটিভ চার্জ তো নেই, তাহলে নেগেটিভ চার্জ থাকলে সেটা যোগ করতে হয়, যেহেতু নাই তাই যোগ 0। হিসাব করলে দেখা যাচ্ছে H এর মান হচ্ছে 4, তাহলে অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেন পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন sp3 ধরনের। এবার আসা যাক কার্বনেট আয়ন। এটা একটা অ্যানায়ন, এর কেন্দ্রীয় পরমাণু কার্বন। কার্বনের অরবিটাল হাইব্রিডাইজেশন আমরা নির্ণয় করতে চাচ্ছি। এর নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি নির্ণয় করি সেটা হচ্ছে হাফ ইন্টু এখানে 4, কারণ কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, এখানে একযোজী কোনো পরমাণু যুক্ত নাই কার্বনের সাথে, তাহলে +0। এটা যেহেতু অ্যানায়ন এবং অ্যানায়নের চার্জ -2, তাহলে -2, এই যে অ্যানায়নের যে চার্জ এটা যোগ করে দিতে হবে, তাহলে 2 যোগ করে দিলাম।
তোমরা অনেকে এইখানে একটা ভুল করো, তোমরা করো কি যে -2 যোগ করো। -2 যোগ করার দরকার নাই, এটা তো অ্যানায়ন। অ্যানায়ন অ্যানায়নের চার্জের প্রকৃতি ঋণাত্মক, কিন্তু চার্জের পরিমাণ তো 2, ওই 2 আসলে যোগ করে দিতে হয়, যেহেতু অ্যানায়নিক চার্জ সবসময় যোগ করতে হয় এবং ক্যাটায়নিক চার্জ সবসময় বিয়োগ করতে হয়। এই টেকনিকটা বা এই সিস্টেমটা হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল নির্ণয় করার সময়। তাহলে আমি এখানে এই অ্যানায়নিক চার্জ 2 যেটা, সেটা যোগ করে দিয়েছি। এখানে কোনো ক্যাটায়নিক চার্জ নেই, তাই আমি 0 বিয়োগ করেছি। তাহলে আলটিমেটলি এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল দাঁড়াচ্ছে 3। তাহলে এর অরবিটাল হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 ধরনের। এরকমভাবে আমরা একটা সমযোজী যৌগের বা একটা আয়নের, অ্যানায়ন হোক ক্যাটায়ন হোক, তার কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন বের করতে পারবো। অরবিটাল হাইব্রিডাইজেশন তো বের করলাম, কিন্তু স্যার আমরা অনেক সময় দেখেছি যে কেন্দ্রীয় পরমাণুতে অনেক সময় লোন পেয়ার ইলেকট্রন থেকে যায় এবং লোন পেয়ার ইলেকট্রন বের করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। যেমন অ্যামোনিয়া অণুতে লোন পেয়ার ইলেকট্রন আছে, হ্যাঁ অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, কিন্তু অ্যামোনিয়াম আয়নে কিন্তু কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। এই লোন পেয়ার ইলেকট্রনও বের করা যেতে পারে। আমরা অলরেডি কেন্দ্রীয় পরমাণুর নাম্বার অফ হাইব্রিড অরবিটাল বের করতে পেরেছি, তাহলে আমরা লোন পেয়ার ইলেকট্রনও বের করতে পারবো। লোন পেয়ার ইলেকট্রন বের করার জন্য ওই নাম্বার অফ হাইব্রিড অরবিটালের থেকে একযোজী পরমাণুর সংখ্যা বাদ দিয়ে দিতে হয় এবং দ্বিযোজী পরমাণুর সংখ্যা বাদ দিতে হয়। এই একযোজী এবং দ্বিযোজী পরমাণুগুলো কোথায় যুক্ত থাকবে? ওই কেন্দ্রীয় পরমাণুতেই যুক্ত থাকবে। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে চিন্তা করি, অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4, এর সাথে একযোজী পরমাণু কয়টা যুক্ত আছে? 3টা। তাহলে 3 বাদ দিয়ে দিয়েছি, তাহলে থাকে কত? 1। তাহলে L = 1। তাহলে হ্যাঁ, তাহলে অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে 1, তার মানে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এখানে পাবা। হ্যাঁ, অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন 1 জোড়া বা 2টা, এটা আমরা অলরেডি জানি। এবার আসো অ্যামোনিয়ামের ক্ষেত্রে দেখি। অ্যামোনিয়ামের ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন sp3 এবং নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইজ 4। এর থেকে যদি বাদ দেই, কত বাদ দেবো? এখানে 4টা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে 4 বাদ দিয়ে দিলাম। 4 এবং কোনো দ্বিযোজী পরমাণু যুক্ত নাই, তাই 0 বাদ দিছি। তাহলে L এর মান দাঁড়াচ্ছে 0। সুতরাং অ্যামোনিয়াম অণুতে নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন ইজ 0। এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। স্যার পানির অণুতে শুনছি 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। পানির অণুতে অক্সিজেন পরমাণুতে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, সেটা একটু হিসাব করে দেখান। পানির অণুর অক্সিজেন পরমাণুর নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে 4। তাহলে অক্সিজেন পরমাণুর লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 4-2, কারণ অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে 2টা হাইড্রোজেন, আমি সেই 2টা বাদ দিয়েছি। একযোজী পরমাণু, তাই বাদ দিয়ে দিয়েছি। তাহলে বাকি থাকে 2। হ্যাঁ, অক্সিজেনের ক্ষেত্রে তাহলে এরকম 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন পাওয়া যাবে। এই হচ্ছে একটা সমযোজী যৌগের বা সমযোজী বন্ধন বিশিষ্ট কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন এবং ওই কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ার ইলেকট্রন বের করার পদ্ধতি। মোটামুটি এই হচ্ছে আজকের লেকচার। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা গ্রুপে জিজ্ঞেস করবে। আমি অ্যাসাইনমেন্টটাও একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করে শুনে নাও। আমি কতগুলো যৌগের নাম বলে দিচ্ছি। এই যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন নির্ণয় করবে। বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, বোরন ট্রাইফ্লোরাইড BF3, মিথেন, অ্যামোনিয়া, পানি, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফার টেট্রাফ্লোরাইড SF4, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইসালফাইড, এটা হচ্ছে CS2, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বনিল ক্লোরাইড, এটা হচ্ছে COCl2, তারপরে ফর্মালডিহাইড, এটা হচ্ছে HCHO, তারপরে লেখো অ্যামোনিয়াম আয়ন NH4+, তারপরে লেখো মিথাইল কার্বোনিয়াম আয়ন CH3+,
তারপরে লেখো হাইড্রোনিয়াম আয়ন H3O+, তারপরে লেখো নাইট্রেট আয়ন NO3 নেগেটিভ, কার্বনেট আয়ন CO3 2 নেগেটিভ, সালফেট আয়ন SO4 2 নেগেটিভ, তারপরে লেখো ফসফেট আয়ন PO4 3 নেগেটিভ, তারপরে লেখো ফসফোরাইল অক্সিক্লোরাইড, এটা হচ্ছে POCl3, ফসফোরাইল অক্সিক্লোরাইড POCl3। এই যে যে কয়টা যৌগ বা আয়নের কথা বললাম, এদের কেন্দ্রীয় পরমাণুর অরবিটাল হাইব্রিডাইজেশন নির্ণয় করবা এবং কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে সেটা বের করবা। নেক্সট হচ্ছে অ্যামোনিয়া অণুর বন্ধন কোণ 107 ডিগ্রি কেন, পানির অণুর বন্ধন কোণ 104.5 ডিগ্রি কেন, NH3 এর বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও NF3 এর বন্ধন কোণ 102.5 ডিগ্রি কেন, NH3 এর বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও PH3 এর বন্ধন কোণ 94 ডিগ্রি কেন। নেক্সট হচ্ছে H2O এর বন্ধন কোণ 104.5 ডিগ্রি হলেও H2S এর বন্ধন কোণ 90 ডিগ্রি কেন। এই কয়টাই মোটামুটি হচ্ছে অ্যাসাইনমেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আমি এখানে বলতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড BF3A। বোরন ট্রাইফ্লোরাইডে বোরনের অরবিটাল হাইব্রিডাইজেশন নির্ণয় করো। যখন BF4+ আয়ন গঠিত হয় তখন বোরনের অরবিটাল হাইব্রিডাইজেশন পরিবর্তিত হয় কি না তার সপক্ষে যুক্তি দাও। এটা হচ্ছে লাস্ট অ্যাসাইনমেন্ট এখানের। মোটামুটি এই কয়টাই অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। তোমাদের যদি এরপরে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে জিজ্ঞেস করবা।